প্রিয় দর্শক, UsaNewsOnline.com-এর নিয়মিত আয়োজন USA News Online জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত হোসেন সালিম। আজ USA News Online জার্নালের 205তম পর্ব। এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের হাই স্কুল প্রিন্সিপাল প্রফেসর মেজর অফ ওয়াজিউল্লাহ। ওয়াজিউল্লাহ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রফেসর ওয়াজিউল্লাহ তিনি এখানে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে পার্ট টাইম প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ল সোসাইটির উপদেষ্টা এবং সিটাং বিশ্ববিদ্যালয়ের মেয়র অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বাংলাদেশে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের প্রাক্তন জেনারেল ম্যানেজার, যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি সেক্রেটারি এবং বাংলাদেশ বার কাউন্সিলের একজন সদস্য। বাংলাদেশে তিনি 2টি বিষয়ে মাস্টার্স করেছেন এবং যুক্তরাষ্ট্র আরও 3টি, এখানে আসার পর 3টি বিষয়ে তিনি মাস্টার্স করেছেন। অত্যন্ত বড় মাপের শিক্ষাবিদ এবং তিনি বাঙালিদের মধ্যে সম্ভবত হাই স্কুলে আর কোনো প্রিন্সিপাল আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই। তিনি অত্যন্ত সফলতার সাথে প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। তো আমরা তার কাছে শিক্ষা বিষয়ে অনেক কিছু জানার আছে। আমরা এই শিক্ষা বিষয়ে আজকে কথা হলো, যদি উনি অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত, বাংলাদেশও সরকারি কর্মকর্তা ছিলেন, সাবেক আর্মি সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। তো আমরা আজকে শিক্ষা বিষয় নিয়ে মূলত কথা বলবো। আমরা শুরু করবো যে আপনি যুক্তরাষ্ট্রে আসার আগে কী করছিলেন সে বিষয়টা যদি শুরু করেন এবং আপনি সেনাবাহিনীতেও ছিলেন, সে যদি একটু সংক্ষেপে সেই বিষয়টা শুরু করেন, কীভাবে সেনাবাহিনীতে গেলেন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার যে সামান্য লাইফ স্টোরিটা বলি শর্টকাট। আমার জন্ম 1954 সালে ইউনাইটেড ফ্রন্টের আমলে, বাংলাদেশের যৌথ ফ্রন্টের আমলে। আর 1970 সালে আমি কুমিল্লা বোর্ডে পাকিস্তানের লাস্ট ব্যাচ। ওই সময় আমি সায়েন্স, কমার্স আর সম্মিলিত মেধা তালিকায় আমি 2য় স্থান অধিকার করি, 719 নম্বর পেয়ে, 4টা স্টার পেয়ে। এটা 1970 সালের কথা। তারপরে 1972 সালে আমি ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে মেধা তালিকা উত্তীর্ণ হই। ইন দ্য মিন টাইম যুদ্ধ শুরু হয়ে যায়, লিবারেশন ওয়ার। 71 সালে ওই যুদ্ধ আমি গিয়েছিলাম। আমি ফ্রিডম ফাইটার, যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম প্র্যাকটিক্যালি অ্যাজ এ ফ্রিডম ফাইটার। ইন্টারমিডিয়েট পাস করার পরে এবং মেট্রিক এবং ইন্টারমিডিয়েট এসএসসি মেধা তালিকা পাস করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স অনার্স ভর্তি হই। কারণ কি, ইকোনমিক্স অনার্স ভেরি লিমিটেড সিটস অ্যাট দ্যাট টাইম, ভেরি ডিফিকাল্ট টু গেট অ্যাডমিশন। তো এখানে ভর্তি হওয়ার পরে আমি অনার্স পড়তেছিলাম। ইন দ্য মিন টাইম আমার একটা ইন্টেনশন ছিল ছোটো থাকতে যে আই উইল বিকাম এন আর্মি অফিসার, বাই হোক আর বাই ক্রোক, যেভাবেই হোক, চলে বলে কলে কৌশলে। তা আমার আব্বা ছিল আমার হাই স্কুলের মাওলানা হুজুর, বড় হুজুর, টাইটেল পাস। উনি বলছেন না, আর্মিতে যাইও না, এগুলো ভালো না, তুমি BCS পরে SDUDC হয়, এগুলো ভালো লাগে আমার কাছে। আমার আই ওয়াজ অ্যাডামেন্ট, আই ওয়াজ হার্ড ডিটারমিনেশন দ্যাট আই উইল জয়েন দ্য বাংলাদেশ আর্মি। দেন 1973 সালে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি কুমিল্লার 2nd ব্যাচ, ওই কুমিল্লার 2টা ব্যাচই কমিশন পেয়েছে, একটা ফার্স্ট SSC 1 and SSC 2। ওই কুমিল্লাতে আমি 2nd BMA আমি কমিশন প্রাপ্ত হই। তখন শেখ মুজিবুর রহমানের উদ্বোধন করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি 75 সালে না, দেন অ্যাট দ্যাট টাইম লেটার হি হ্যাড এ প্ল্যান টু গো দেয়ার বাট হি কুড নট গো। 75 সালের পর আই হ্যাভ বিন কমিশন ইন 1973। 1973 সালে কমিশন পাওয়ার পরে দেন আই বিকেম এ 2nd লেফটেন্যান্ট, 18 বছরে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। তারপরে 2nd লেফটেন্যান্ট হওয়ার পরে 2-1 বছর পরে আমি 2nd লেফটেন্যান্ট হলাম, তারপরে ক্যাপ্টেন, তারপরে মেজর হওয়ার পরে আমি জেনারেল মঞ্জুরের চিফ কমিউনিকেশন অফিসার ছিলাম। জেনারেল মঞ্জুরের, যেখানে ওই তখন ছিল এরশাদ ছিল চিফ। আপনি জানেন তো ঘটনা কী হয়েছে, জেনারেল মঞ্জুর এবং জেনারেল জিয়াকে টেকনিক্যালি এরশাদ আউট করে হি বিকেম দ্য প্রেসিডেন্ট বাই হিমসেলফ। হি নোজ দ্যাট মঞ্জুর এবং জিয়া থাকলে হি ক্যানট বি দ্য প্রেসিডেন্ট। টেকনিক্যালি হি রিমুভড, হি কিল 2 বার্ডস উইথ 1 স্টোন। আমি জেনারেল মঞ্জুর চিফ কমিউনিকেশন অফিসার ওই সময়, কিন্তু আমি ওখানে ছিলাম না, চিটাগংয়ে। তারপর আমাকে ফোর্স রিটায়ারমেন্ট করেছে, যেহেতু আমি ফ্রিডম ফাইটার এবং আমি জেনারেল মঞ্জুর ছিলাম। তারা বলছে সরকার যে আমি জানি, আমি তো কিছু জানি, আই ডোন্ট নো এনিথিং। এইগুলো আমার শর্ট ব্রিফিং। মানে অবসর চলে আসেন? হ্যাঁ, ওখান থেকে আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছে। আর আমাদের শর্ট সার্ভিস কমিশন, তো আমাদের শর্ট সার্ভিস কমিশন মানে ইউ ক্যান সার্ভ 10 years, দেন ইউ ক্যান গেট অল বেনিফিটস। কয় বছর হয়েছিল আপনার? আমার তো 9 বছর সামথিং, বাট আই গট দ্য বেনিফিটস। সব বেনিফিট? হ্যাঁ, সব বেনিফিট পেয়েছি। তারপরে আমি যেহেতু এখান থেকে আর্মিতে জেনারেল হতে পারলাম না, আমার একটা জীবনের শখ যে লেখাপড়া। ওই দিন সিটাঙে যে ঘটনা ঘটছিল, আপনি তখন কোথায় ছিলেন? তখন ছিলাম আমি ঢাকায়। ও ঢাকাতে? তারপর ঢাকা ছিল, পোস্টিং ছিল না, কিন্তু আমি জেনারেল মঞ্জুর চিফ কমিউনিকেশন ছিলাম 2-1 মাস আগে।
ঘটনা দিয়ে সেখানে আপনি ট্রান্সফারে চলে আসছেন? হ্যাঁ, ট্রান্সফার চলে আসছি ঢাকায়। তারপরে ওরা বললো যে নো, ইউ নো সামথিং অ্যাবাউট দ্য প্রবলেম। 75 সালের ঘটনার সময় কোথায় ছিলেন? 75 সালে তো আমি আর্মিতেই ছিলাম। হ্যাঁ, তখন আপনি তখন আমি ছিলাম বোধহয় আমার এক্সাক্ট 1975 সালে আমি তো রংপুরে ছিলাম খুব সম্ভব। তাহলে এই ঘটনার সম্পর্কে ওই সমস্ত। তো তারপরে আর্মি থেকে অপশন নিলেন? আর্মি থেকে অপশন হওয়ার পরে আর্মি আমাকে জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এটা কর্পোরেশন, ওখানে জেনারেল ম্যানেজার হিসেবে আমাকে অ্যাডজাস্ট করে দিল যে ইউ বিকাম জেনারেল ম্যানেজার। ওইখানে অপশন নেওয়ার পরে এটা ভালো সরকারিভাবে দেওয়া হয়েছে? সরকারিভাবে হয়েছে না, গভর্নমেন্টই দিচ্ছে আমাকে, ফ্রম মেজর টু জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এটা কর্পোরেশন, ভালো পজিশন, ফুল টাইম, বাড়ি গাড়ি, এভরিথিং, অল ফ্যাসিলিটিস। কিন্তু আমাদের তো ওইগুলো ভালো লাগে না, আমরা চাই স্যালিউট, প্রেস্টিজ, পাওয়ার অ্যান্ড অথরিটি। তারপর ওখানে করার পরে দেন আই জয়েন ইন দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডেপুটি সেক্রেটারি, এটা আরো ভালো, যোগাযোগ মন্ত্রণালয়ে গেলাম। আপনার সময়ে যারা আপনার বেঁচে যারা আছেন তারা কি এখন কর্মরত না অবসর? না, ওরা ম্যাক্সিমাম অবসরপ্রাপ্ত। আমার বেঁচে এখন একজন আছেন মেজর জেনারেল তারেক সিদ্দিকী, উনি এখন না রিটায়ার্ড, কিন্তু উনি আবার উপদেষ্টা, ওই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এবং সিকিউরিটি চিফ উইথ দ্য স্ট্যাটাস অফ এ মিনিস্টার, মন্ত্রী পদমর্যাদায় উনি সিকিউরিটি চিফ। উনি আমার ব্যাচমেট, আমার কোর্সমেট। তো এই হলো আমার। তারপরে ওই যে জেনারেল ম্যানেজার হলেন, তারপরে জেনারেল ম্যানেজার পরে আমি ডেপুটি সেক্রেটারি মিনিস্টার অফ কমিউনিকেশন হলাম। ওইটাও কি ডেপুটেশন? ওইখান থেকে ডেপুটেশন না, ওই জেনারেল ম্যানেজার থেকে আমি চলে গেলাম মিনিস্ট্রিতে। এটা কি রেগুলার জব? হ্যাঁ, রেগুলার জব, হ্যাঁ, পার্মানেন্ট জব, রেগুলার জব। ওইখান থেকে গিয়ে আমি একটা কোর্সে গেলাম লন্ডনে। লন্ডন থেকে এসে আমি বললাম আপনাকে যে লন্ডন থেকে আসার পরে আমি ওই আমার গভর্নমেন্টকে বললাম যে আই শুড বি প্রমোটেড এ জয়েন্ট সেক্রেটারি মিনিমাম উইথ মাই স্ট্যাটাস অ্যান্ড মাই skills and strategy and my power and authority, but government said you will be promoted because you are very senior civil and military officer. But I could not wait. I had no patience. আমার ধৈর্য ছিল না। আমি বললাম যে না, এই দেশে আর থাকবোই না। এই দেশে শিক্ষা, বিদ্যা, মেধা, মননের কোনো মূল্যায়ন নাই, সে দেশে থাকার কোনো মানে হয় না। দেন আই অ্যাপ্লাইড ফর মাই ক্লিয়ারেন্স ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড হোম অ্যাফেয়ার্স। উইদাউট দেয়ার ক্লিয়ারেন্স গেলে তো আমাকে বলবে ইউ আর হাই র্যাঙ্কিং অফিসিয়াল, ইউ লেভ দ্য কান্ট্রি। Then I got the clearance and I came to United States. মানে কি সরাসরি পুরো পূর্ণাঙ্গ অবসরই নিয়ে নিলেন? হ্যাঁ, পূর্ণাঙ্গ, পুরো গভর্নমেন্ট থেকে আমি পুরো ক্লিয়ারেন্স নিয়ে নিলাম, পূর্ণাঙ্গ অবসর। এবং তারপর আমি আমেরিকাতে এসে কিছু অড কাজ করলাম। এখানে কি বিষয় আসছিলেন? হ্যাঁ, এখানে কিভাবে আসলেন? বিজনেস বিষয়। আমি যেহেতু তখন কয় বছরের বিজনেস মাল্টিপল ভিসা না, বিজনেস ভিসা। হ্যাঁ, ভিসা, এটা 6 মাসের। কিন্তু তারপর আমি আসার পরে আমি বিভিন্ন কিছুদিন অড কাজ করেছি, প্রায় 5-6 বছর। একাই আসছিলেন নাকি? না, আমি একা আসছি প্রথম। আই কেম ফার্স্ট বাই মাইসেলফ। আসার পরে আমি দেখলাম যে নিজে এস্টাবলিশ না হইয়া ফ্যামিলি না, এটা বোকামি। তখন আমি নিজে এখানে আসিয়া ভাবলাম যে কি করা যায়। আমি কিছু জায়গায় ভালো কাজই করেছি, কিন্তু তখন আমার প্ল্যান হলো যে আমার ছেলে মেয়েরা কাছে নাই, ওরা মানুষ হবে না, আমার ছেলে মেয়েগুলো ছোটো। তো আই ওয়েন্ট টু বাংলাদেশ, ফেরত গেলাম। গিয়া এটাতে 92-তে গেলাম, 3 বছর পরে। 3 বছর পরে হ্যাঁ, তখন একটা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ছিল। হ্যাঁ, কাগজপত্র ঠিক হয়নি, এটা ভ্যালিড লিগ্যাল হয়ে গেলাম আর কি। ইউনাইটেড নেশনস ইমিগ্রেশন ন্যাচারাইজেশন সার্ভিস থেকে বললো যে ইউ গেট দ্য এমপ্লয়মেন্ট অথরাইজেশন। দেন আই ওয়েন্ট ব্যাক টু বাংলাদেশ। গিয়া আই টুক মাই ফ্যামিলি, আমার এক ছেলে এক মেয়েকে নিয়ে US এমবেসিতে গেলাম। গিয়ে বললাম যে আমি তো এখানে আসি, আই ওয়ান্ট টু টেক দেম, দে ওয়ান্ট টু গো টু অ্যাজ এ ভিজিটার। আমিও ভিজিটার হিসেবে গেছি, বাট আই কেম ব্যাক। দেন দে গেভ দ্য ভিসা, দেন আই গট দ্য ভিসা of my whole family. Then we came back in 1992. After that, I put my children in the school and they did very well. আমার ছেলে এবং মেয়ে দুইটাকে স্কুলে দিলাম। আমার ছেলেটা হাই স্কুলে ভ্যালিডিটেশন হয়েছে, মেয়েটাও হাই স্কুলে ভ্যালিডিটেশন, মিনস নাম্বার 1 বিটিং অল দ্য চিলড্রেন অফ দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে আমাকে প্রিন্সিপাল বললো 1997 দিকে আমার প্রিন্সিপাল একদিন ডাক্তার হচ্ছে, কী ব্যাপার ওই তোমরা এত ভালো করতেছো, কী ব্যাপার, তোমার আব্বুর ব্যাপারে কী, তোমার আব্বু আম্মা শিক্ষিত ছেলে নাকি, খুব হাইলি এডুকেটেড নাকি? হ্যাঁ, আমার আব্বু আম্মা খুব এডুকেটেড। তখন আমাকে প্রিন্সিপাল নিয়ে গেলো যে দেখি তোমার কি করো। আমি বললাম আমি যে এই কাজ করি। আমার কি কাজ করছিলেন? তখন তো আমি একটা কোম্পানিতে অফিসিয়াল স্ট্যাটাসই 40-50 হাজার টাকা পেতাম, খারাপ না। কিভাবে শুরু করলেন? হ্যাঁ, প্রথম আমার একটা ফ্রেন্ড ছিল, ও বললো যে তুই আমার এখানে এসে বসবি, একটা নিউজ কোম্পানি। ও বললো যে ইউ জাস্ট কাম, আই গিভ ইউ $40,000, জাস্ট কিপ অন রানিং। প্রথম জব এটা? হ্যাঁ, এইটাই ফার্স্ট জব। দেন এটা করার পরে ওই আমার প্রিন্সিপাল বললো যে ব্রিং ইউর প্যারেন্টস,
তখন আমি গেলাম প্রিন্সিপাল ইন্টারভিউ হওয়ার পরে প্রিন্সিপাল ইজ ভেরি ইমপ্রেস, বলে তুমি হাইলি এডুকেটেড, তোমার 2টা মাস্টার বাংলাদেশে, এখানেও লেখাপড়া করতেছো। তখন লেখাপড়া করছিলেন? হ্যাঁ, আমি এখানেও লেখাপড়া শুরু করছি অলরেডি। দেন প্রিন্সিপাল টোল্ড মি দ্যাট আই ওয়ান্ট টু হায়ার ইউ এজ এ টিচার, ইউ উইল বি অ্যান অ্যাসেট অফ দিস কান্ট্রি। সাথে সাথে সে আমাকে টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল। প্রিন্সিপাল নিতে পারে? হ্যাঁ, প্রিন্সিপাল নিতে পারে, তখন পারতো, এখন পারে না। এখন পারে না, এখন লিমিটেড, কারণ কি লট অফ লিমিটেশনস এন্ড লট অফ রেস্ট্রিকশনস ফ্রম দ্য মেয়র। মেয়র ইজ কন্ট্রোলিং অথরিটি। প্রিন্সিপাল অনেক ক্ষমতা ছিল। হ্যাঁ, প্রিন্সিপাল hired me on the spot. Then I told him that I have no paper. Well, don't worry, I will give the paper. Then through principal, I got labor certification. Straight within 6 months, I got the green card. I'm so lucky. Principal, Shiksha department. Principal already, you are appointed as a teacher. Then I took this paper to the headquarters, 65 Court Street, Brooklyn. Then they gave me the paper that you are authorized to work here. At the same time, within 6 months, you get the green card. This is how I got my paper regularized in this country. গ্রিন কার্ড হয়ে গেল? হ্যাঁ, গ্রিন কার্ড হয়ে গেল। তারপরে তো আমার ছেলেমেয়েরা শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, শিক্ষকতা চালিয়ে যাচ্ছি। আর আপনি পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করে উইদিন আই থিঙ্ক 2002 by 2002 I got 3 masters. আপনাকে তখন কি কোন, আপনি তখন তো এখানকার মাস্টার্স ছিল না? না, তখন আমার ওই ব্যাচেলর প্লাস ছিল, ব্যাচেলর প্লাস কিছু ক্রেডিট বেশি ছিল, কিছু ব্যাচেলর। তখন আপনি কি কন্ডিশনে দেওয়া হলো? তাকে তো ইনিশিয়াল লাইসেন্সিং, জাস্ট ইনিশিয়াল লাইসেন্স। কি বলা দিছিল আপনার সেখানে কন্ডিশন? তখন বলছিল যে উইদিন 5 years you have to finish masters from here, but I finished before that. So এখন কি মাস্টার্স ছাড়া কি ঢুকতে পারে এখন? হ্যাঁ, এখন ছাড়া মাস্টার্স ঢুকতে পারে, ব্যাচেলর ঢুকতে পারে, কন্ডিশন 5 years condition, you have to finish masters and you have to stay in the department. ডিপার্টমেন্টে থাকতে হবে এবং মাস্টার্স কমপ্লিট করতে হবে, এরকম একটা কন্ডিশন দেয়। এবং রেগুলার করবে না। হ্যাঁ, না, ডিপার্টমেন্ট অফ এডুকেশন উইল পোস্ট ইউ সামহেয়ার, তোমাকে ওইখানে মিনিমাম 3 বছর কি 5 বছর চাকরি করতে হবে বাই অর্ডার, ইউ ক্যানট গো নো হেয়ার। আর ওই স্কুলগুলোর কন্ডিশন ভালো না, বাজে ছেলে পেয়ে, স্কুল স্টুডেন্টের কোয়ালিটি ভালো না, বাট ইউ স্টে হিয়ার, ইউল গেট পেইড, হোয়াট ইজ দ্য প্রবলেম? এটা ভালো। তখন আপনি শিক্ষকতা শুরু করলেন, মাস্টার্স নিয়ে নিলেন, কি কি সাবজেক্ট? 1997 I started as a full time teacher. Then একটা মাস্টার্স করার পরেই তো হ্যাঁ, এক্সট্রা মাস্টার রেগুলার হয়ে গেল। Then I started in elementary school first. Then from the elementary I went to middle school. Elementary I work about 6 years, and the middle school, that is up to 8th grade, I worked about 9 years, 9, 7, 16 years, rest high school. So then I became a principal high school. হাই স্কুলে এখানে কি যে হাই স্কুল প্রিন্সিপাল হওয়ার জন্য নির্ধারিত কি আপনার ধরেন একটি সিনিয়র হিসেবে প্রমোশন তো বিষয় না? না, প্রমোশন ব্যাপার না, বিকজ হাই স্কুল এবং পরীক্ষা প্রিন্সিপাল লাইসেন্স নিতে হবে, প্লাস তোমার আপনার ইয়ে থাকতে হবে, কি বলে, ওই যে এজ এ টিচার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ এ টিচার কত বছরের সেটা? এটা মিনিমাম 5 years। 5 years এক্সপিরিয়েন্স আপনি প্রিন্সিপাল দিন অ্যাপ্লাই করতে পারেন ইফ ইউ হ্যাভ এ প্রিন্সিপাল লাইসেন্স। এবং লাইসেন্সটা কিভাবে নিতে হয়? লাইসেন্সটা এটা কম্পিটিটিভ পরীক্ষায় নিউ ইয়র্ক স্টেট কন্ট্রোল করে এটা। টিচিং লাইসেন্স প্রিন্সিপাল হওয়ার আগে প্রিন্সিপাল যে ওই কোয়ালিটি মানে লাইসেন্স নেওয়া লাগবে। হ্যাঁ, লাইসেন্স নিয়ে নিছে আগে, ইয়েস, দিতে হবে সেটা। পরীক্ষা দিয়ে কোয়ালিফিকেশন আপনাকে কোয়ালিফাই করলে দেন ইউ হ্যাভ এন ইন্টারভিউ, দেন ইউ গেট আ লাইসেন্স লাইক দ্য টিচিং লাইসেন্স। প্রিন্সিপাল হ্যাজ এ ডিফারেন্ট লাইসেন্স দ্যাট ইজ কল্ড SBL, স্কুল বিল্ডিং লিডারশিপ লাইসেন্স। ওগুলা প্রিন্সিপালের জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন। হ্যাঁ, এটা আলাদা লাইসেন্স আরো বেশি। আর সাধারণ শিক্ষার জন্য কি? সাধারণ শিক্ষার জন্য একটা ইয়ে আছে, 5টা টেস্ট আছে। একটা হলো LAST, লিবারাল আর্টস সায়েন্স টেস্ট, LAST। এটা পাস করতে হবে ফার্স্ট, এটা নাম্বার 1 জরুরি। এটা পাস না করলে ইউ ক্যানট অ্যাপ্লাই টু বিকাম এ টিচার, এত ইম্পর্টেন্ট। আর এটা এমন ধরনের, এটা আমরা বাংলাদেশের ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড, হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, এভরিথিং ইজ দেয়ার। এটা মূল সাবজেক্ট। এটা পাস করলে আপনাকে আরেকটা রিটেন টেস্ট হয় না? হ্যাঁ, রিটেন টেস্ট। কোনো ভাইবার কোনো ব্যবস্থা না, না, এটা রিটেন করে পাস করলে আপনি আস্তে আস্তে ATS, অ্যাসেসমেন্টস অফ টিচিং স্কিলস, আপনি যে টিচিং করতেছেন হোয়াট ইউ নো, প্র্যাকটিক্যাল নলেজ, এইটার একটা টেস্ট হবে, এইটাও রাইটিং। তারপর আবার প্রত্যেক লেখাপড়া কন্টেন্ট স্পেশালিটিস টেস্ট, CST, ফর দ্য টিচার্স only for the teachers, not the principal. After teachers test, if you pass all the teachers tests, 5 tests, then you have to send a video. But you are practically teaching in the classroom, how you are teaching them, after interaction, after classroom management, and how you are managing all the students, how they are reacting, how you are engaging them. Student engagement, very important. Students are engaged and your lesson is interesting, they like your lesson.
You have motivated them. That lesson is so interesting that everybody was pin drop silence. They're listening carefully, paying attention, 100% pin drop silence. So this is how, after 5 tests, you get a teaching license. And when you send that video that you are teaching and everything is recorded for 45 minutes, that video will be sent to the Department of Education in a register certificate. They will review that how you are teaching them, your teaching quality, your presentation, your speech, your pronunciation, your spelling, your observation, your movement, your body language. So many things, not easy, very tough. যখন এলিমেন্টারি দিতে শুরু করলেন, হ্যাঁ না আমি এলিমেন্টারি শুরু করছি, বাট ইউ ক্যান এলিমেন্টারি, মিডল স্কুল, হাই স্কুল প্রিন্সিপাল সেম স্যালারি, নো প্রবলেম. There is no difference in salary. ওই সব টিচারের same salary, সব টিচারের same salary. You become principal or same salary. Whether you are in elementary school principal or middle school principal or high school principal, it doesn't matter. Same salary. কিন্তু আর অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্রিন্সিপালের মধ্যে স্যালারি তো একটা বিরাট ডিফারেন্স. অ্যাসিস্ট্যান্ট টিচার 25,000-30,000. টিচার, when I started teaching, I got about 50,000 to 60,000 starting because I have a master's degree. And if you have a bachelor degree, then you start as a teaching, then you get about 50, 55, something like that. Now almost 55, 60 bachelor. If your master's, 60 to 65 starting now. এবং বছরের পর বছর সেটা তো every year there will be change. There will be extension, increment every year. আর প্রিন্সিপালের এটা স্যালারি, principal salary, assistant principal 110,000 and above. Principal 125 to 30. Depends on different grade level. All principals are not the same grade. Grade A, grade 2, they're all principal, but their level is high. Grade A means if you are principal for 1 year, then your salary is 125 and above. If you are 3 years, then it will be 130 and above. If you are 4-year principal, 140 and above, something like that. আপনি কত বছরে? আমি তো থার্ড ইয়ার পড়ছি, তো আমার 135 সামথিং, তো আমার 140,000, আমার $140,000. আপনি সাধারণত কি কি সাবজেক্টের উপর আপনার ইয়ে ছিল? আমি বেসিক্যালি অ্যাকচুয়ালি তো মাই মেইন সাবজেক্ট ইজ গ্লোবাল স্টাডিজ, US Eastern Government, but I taught all subjects in the Department of Education. I'm a master of jack of all trades, master of none. I have taught everything in the different classes, and as a principal you must know everything. But principal কোনো ক্লাস নিতে হয় না, but our job, my job is to, I have about 80 teachers under my control. 80 teachers. Every time, every day I keep on walking in the building, I see what they are teaching, they are following the curriculum, I check. When I go to I have a checklist what they are teaching, then I give them the feedback that you did this, blah blah blah, you have did not mention this, did not do this, you have done this very well, you will have to work on this, please continue. That is called what you are glee and grow. What is growing? You are shining, I mean you are doing very well. That is called you are gleeing. That is, and what you have to grow, how you have to improve yourself, that is grow. সেটা একটা গাইডলাইন থাকে, গাইডলাইন্স আই উইল রিকমেন্ড দ্যাট করে দেখেন যে তার কোথাও উইকনেস আছে অথবা কোথাও ভালো আছে, সবগুলো তাকে অ্যাডভাইস করা। এটা কি মাধ্যমে যখন ক্লাস চলে তখন কি সেখানে গিয়ে আপনারা দেখেন? হ্যাঁ, ক্লাস চলে, হি উইল নট টক টু মি, আই উইল নট টক টু হিম, বাট দেখেন শুনুন, আই এম অবজার্ভিং, আই এম লুকিং, এন্ড ইন দ্য ক্লাসরুম হাউ হি অর্গানাইজ দ্য ক্লাসরুম, হাউ হি put the chairs in what condition, how the students are sitting, why the students are talking while he is teaching. এগুলো দেখব আর কি। এখন আপনি একজন সাধারণ শিক্ষক থেকে এখন প্রিন্সিপাল, রাইট? সব না, সাধারণত আমি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ছিলাম, ইনচার্জ, দেন আই বিকাম, বিষয়ের উপরে অভিজ্ঞতা আছে। তো একজন শিক্ষক বাংলাদেশে যেভাবে ছাত্রদেরকে একজন শিক্ষক শিক্ষা দেয়, শিক্ষকতা যেভাবে করেন, এখানে পার্থক্যটা কি মনে হয়? বাংলাদেশে, হ্যাঁ আমি ছাত্র ছিলাম, বাংলাদেশের যে ক্যারেক্টারিস্টিক টিচিং এবং স্টুডেন্ট রিলেশনশিপ, আমাদের ওইখানে ধরেন এত নাই, এত ক্লোজ কোঅর্ডিনেশন নাই টিচার এবং ছাত্রদের মধ্যে। এখানে এই টিচার knows all the students, that is called, you must study your students, that is called strength and challenges, what they are good in, reading, writing, listening, speaking, problem solving, in all aspects you must make a chart. Every teacher should have a chart that what the student know, his reading level, his writing level, reading sample, writing sample, what curriculum of math he knows, what he does not know. So teacher knows everything. But in our country, every individual student, every individual student's record, data,
দ্যাট ইজ কল ডাটা বেসড ইনস্ট্রাকশন। আর যখন কোনো ছাত্র কথা শোনে না, ধরেন পড়াশোনা হোমওয়ার্ক করে আসে না, সেখানে তো বাংলাদেশে অনেক শাসন করা হয়, এখানে কোনো শাসনের ব্যবস্থা নাই। এখানে আছে উই গিভ এ লেটার টু দ্য প্যারেন্টস, উই টেল দ্য প্যারেন্টস প্লিজ হেল্প দেম, try to convince them, you know that they don't listen to the parents also. But problem is that এখানে আমরা লিখিতভাবে তাকে বলতে পারি, আর regarding if they do anything wrong, violation of the school rules and regulations, there is a called dean of discipline. He is in charge of discipline as per regulations, what he can do and what he cannot do, do's and don'ts. He has the authority. স্কুলের ডিনটা কি পুরো এডুকেশন ডিপার্টমেন্টের না কোন না, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেও টিচার, হি ইজ এ টিচার অলসো, বাট হি ইজ নট টিচিং এট দিস মোমেন্ট, হি ইজ নাও হি ইজ নট অ্যাডমিনিস্ট্রেটর, হি ইজ মেইনটেইনিং দ্য ডিসিপ্লিন অফ দ্য স্টুডেন্ট, বাট হি স্টিল ইজ এ টিচার, হি ইজ নট অ্যাডমিনিস্ট্রেটর, হি ইজ আন্ডার মাই কন্ট্রোল। ও আপনার হ্যাঁ, প্রিন্সিপাল ডাইরেক্ট কন্ট্রোল, বাট he can inform me what is happening, what was the situation every second, and he should be reported. Principal আন্ডারে তো সবাই, হ্যাঁ, সব আন্ডারে প্রিন্সিপাল, ইজ সব ডিপার্টমেন্টগুলো তো তিনি সব প্রধান, প্রিন্সিপাল ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য বিল্ডিং, রাইট। তো সেখানে তো আরো অনেকগুলো বাংলাদেশে যেগুলো নাই, যেমন গাইডেন্স কাউন্সিলর থাকেন, ফ্যামিলি কোঅর্ডিনেটর থাকেন, ইত্যাদি যে বিষয়গুলো থাকে, এখানে কি কি এখানে স্কুলের কি কি সিস্টেম জানেন? স্কুলে একজন প্যারেন্ট কোঅর্ডিনেটর আছে, তার দায়িত্ব হচ্ছে যে স্কুলের সমস্ত ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের প্যারেন্টদের সাথে যোগাযোগ রাখবে। সে যে প্যারেন্ট টিচার্স একটা কমিটি আছে, পিটিএ, প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন, তারা প্যারেন্ট টিচারদের মিলে হয়েছে, প্রত্যেক মাসে একবার তারা বসবে, কি কি ডেভেলপমেন্ট হচ্ছে স্কুলে, রুলস রেগুলেশন, এডুকেশনাল কারিকুলাম, এর উপর আলাপ আলোচনা করবে। এবং তারা অনেক সময় কিছু টাকা কালেক্ট করে প্রত্যেক প্যারেন্ট থেকে, যেহেতু এটা গভর্নমেন্ট কোনো পয়সা দেয় না, এটা ফ্রি অ্যান্ড ভলান্টারি, দে কালেক্ট $5-10 পার প্যারেন্ট এভরি ইয়ার, দেন এ বিগ অ্যামাউন্ট অফ মানি। ওইটা করে তারা স্পেশালি ছেলে মেয়েদের গ্র্যাজুয়েশনের যে আছে না ইউনিফর্ম, গ্র্যাজুয়েশন ইউনিফর্ম, তারপরে বিভিন্ন সময় পার্টি দেওয়া, বা কোনো পার্টি হলে প্যারেন্টদের মধ্যে একটু স্ন্যাক্স এন্টারটেনমেন্টের দেওয়া। মাসিক একটা মিটিং হয়, হ্যাঁ, মাসিক মাস্ট। প্যারেন্ট কোঅর্ডিনেটর সেখানে থাকে, প্রিন্সিপাল যাইতে পারে, নাও যেতে পারে, প্রিন্সিপাল গেলে ভালো, হি নোজ দ্য প্যারেন্টস, মাঝে মধ্যে দেখেন, পঞ্চমর দেখেন, প্রিন্সিপাল যায়, এটা হি মাস্ট নো হিজ প্যারেন্টস। এবং এইটা রাইট প্যারেন্ট কোঅর্ডিনেটর। যেমন আবার আছে প্রত্যেক স্কুলে একটা সাইকোলজিস্ট আছে, ছেলে মেয়েদের, ছোট ছেলে মেয়েদের যদি এডুকেশনাল ডেভেলপমেন্ট, বিহেভিয়ার না, এডুকেশনাল ডেভেলপমেন্টের যদি কোনো গ্যাপ, একাডেমিক গ্যাপ থাকে, হি ইজ ইন 6th grade বাট হি ওয়ার্কস এজ এ 4th grade লেভেল, হোয়াই, হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ, এগুলা এই সাইকোলজিস্ট বিভিন্ন সাইকোলজিক্যাল অ্যান্ড ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে সি এক্সট্রাক্ট দোজ ইনফরমেশন। এটা সাইকোলজিস্টের কাজ। তারপর আবার থাকলে পরে তাকে কি স্পেশাল হাই স্কুলে বা তাকে রিকমেন্ড করবে, তাকে প্লেসমেন্টের জন্য রিকমেন্ড করবে যে হি হ্যাজ নো সাপোর্টিং টিচার্স অর দিস অ্যাকোমোডেশন, the school environment is not suitable for him. He should go a particular school setting where he can get different services. আপনাদের মানে সব স্কুলে এরকম একটা, হ্যাঁ, একজন সাইকোলজিস্ট থাকে না, একজন সাইকোলজিস্ট আছে শিক্ষার জন্য, তাদের জন্য স্টুডেন্ট জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে? স্পেশাল এডুকেশন টিচার থাকে একজন, স্কুলে ব্যবস্থা থাকে, স্কুলে আরো থাকে। এখানে রিসেন্ট কিছু সিস্টেম আছে, তারা করছে কি আজকাল এই নিউ ইয়র্ক সিটিতে, যে রেগুলার এডুকেশন স্পেশাল জয়েন করে ফেলছে, কম্বাইন্ড 40% স্পেশাল এড, 60% রেগুলার মিলাইয়া, এটাকে বলা হয় আইসিটি, একই ক্লাসে, হ্যাঁ, একই ক্লাস, আইসিটি ইন্টিগ্রেটেড কো টিচিং, আইসিটি। এখানে একজন জেনারেল টিচার থাকবে, একজন স্পেশাল টিচার থাকবে, একই ক্লাসে দুজনই পড়াবে ইন টার্ন, and nobody is above, nobody is down, both are equal. Sometimes general teacher will take the whole class, some special teacher take the whole class. So both are responsible for the academic development of the students. আর গাইডেন্স কাউন্সিলের কাজ, এটা হলো, আর গাইডেন্স কাউন্সিলের কাজ হলো যদি কোনো ছেলে মেয়ের ডিসিপ্লিন প্রবলেম হয়, তাকে ফার্স্ট রেফার করতে হবে গাইডেন্স কাউন্সিলে। প্যারেন্টসকে বলতে হবে 2-3 বার, মেকে কল করে বলবে, টিচার কল করবে প্যারেন্টসকে 1 বার 2 বার 3 বার, দেন ইফ দেয়ার ইজ নো অ্যাকশন দেন হি উইল ইনফর্ম দ্য গাইডেন্স কাউন্সিলর। তো গাইডেন্স কাউন্সিলর ট্রাই করবে কিভাবে রিজলভ করার জন্য প্যারেন্টকে রেখে, যদি না পারে দেন হি উইল রেফার দ্য কেস টু দ্য ডিন অফ ডিসিপ্লিন। ডিন যদি না পারে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ডিল করবে, আস্তে আস্তে আলটিমেটলি যাবে প্রিন্সিপালের কাছে, লাস্ট মোমেন্ট, বাট বিফোর দ্যাট ইট ইজ সলভড। কাউন্সিলর আর কি বিষয় উপরে গাইড করেন? গাইডেন্স কাউন্সিলর মাঝে মাঝে সেও টিচিং লাইসেন্স, কিন্তু সে টিচিং করতে পারবে না, ক্লাসে টিচিং করার ইন্ডিপেন্ডেন্টলি তার পাওয়ার নাই, বাট হি হ্যাজ দ্য লাইসেন্স অলসো টিচিং।
কিন্তু কোনো টিচার যদি কোনো ছাত্র সম্পর্কে কোনো রিপোর্ট করে তখন সে সেটা দেখে। হ্যাঁ, সেটা দেখবে। তার পড়াশোনার বিষয়ে গাইডেন্স কাউন্সিল গাইডলাইন করতে পারে, যদি সে কোনো একটা ছেলেকে গাইড করতে চায় যে তুমি কি করলে ভালো করতে পারবা, এই করো, গাইডেন্স কাউন্সিল ক্যান গাইড দেম, নো প্রবলেম। এনি টাইম হি ক্যান পিক আপ এনি স্টুডেন্ট এনিওয়্যার। বাট যে সমস্ত ছেলে মেয়েদের ছাত্রছাত্রীর টেকনিক্যাল প্রবলেম বা ডিসিপ্লিন প্রবলেম আছে, তার অলরেডি ভাগ করা আছে কোন গাইডেন্স কাউন্সিলের কাছে সে যাবে, কখন যাবে, কত গাইডেন্স কাউন্সিলর তাকে সপ্তাহে 3 বার দেখতে পারে, একাকি দেখতে পারে, 2-3 গ্রুপ স্টুডেন্ট নিয়েও দেখতে পারে, এটা সিস্টেম। এগুলো একটা স্কুলে সাইকোলজিস্ট আছেন, হ্যাঁ সাইকোলজিস্ট আছে, তারপরে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি টিচার আছে, যারা ওই স্টাটারিং করে, কথা বলতে পারে না, ওই আটকায়, স্পিচ ক্লিয়ার না, তার স্পিচ থেকে ক্লিয়ার করার জন্য একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচার থাকে। ওইটা সব স্কুলেই থাকে, সব স্কুলে থাকে, পোস্ট আছে, অনেক সময় থাকে না। আর ডাক্তার কি এমনি রেগুলার ডাক্তার কি থাকে? না, কোনো ডাক্তার থাকে না, স্কুলে একজন নার্স থাকে, রেজিস্টার্ড নার্স, সে থাকে। কিন্তু মাঝে মধ্যে যদি কাজটা কি, তার কাজটা হচ্ছে যদি অনেক সিকনেস না অনেক ছেলে মেয়েরই আছে না ওই অ্যাজমার যে পাম্প লাগে, এই পাম্পটা ওর কাছে থাকে এবং সে কন্ট্রোল করে। যদি কোনো সময় কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, এই রেজিস্টার্ড নার্স তাকে পাম্পটা, এই পাম্পটা স্কুইজ করে, তাকে ইউজ করানোর ব্যবস্থা করে। সোশ্যাল ওয়ার্কারের কোনো দায়িত্ব হ্যাঁ আছে বিষয়। এটা একটা কাজটা শুনে, নার্সের আরেকটা কাজ হলো, অনেক সময় অ্যালার্জির জন্য কোনো প্রবলেম হয় না, ওইটার অ্যালার্জি হলে নার্স অনেক সময় একটা এটা কি, এটা ভুলে গেলাম, এটা জিনিসটার নামটা কি, এটা পিন না, এটাকে বলা হয় এপিপেন। এটা এভাবে দিতে হবে। আমরা জানি প্রিন্সিপাল টিচার ট্রেনিং করা দেওয়া হয়েছে। যদি কোনো ছেলে মেয়ে হঠাৎ ফুড অ্যালার্জি হয়, দেখো যে সে he cannot breathe, then you open this and put it here in the thigh, then it will be okay. We know this. That is also the job of the registered nurse. নার্সের কাজ। আর বললাম যে সোশ্যাল ওয়ার্কার প্রত্যেক স্কুলে, সোশ্যাল ওয়ার্কার এন্ড ফ্যামিলি ওয়ার্কার, তাদের কাজ হচ্ছে, এটা কি মানে স্থায়ী পোস্ট? হ্যাঁ, পার্মানেন্ট পোস্ট। এভরি স্কুল মাস্ট হ্যাভ এ ফ্যামিলি ওয়ার্কার এন্ড সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কাররা ওই যে ছেলে মেয়েদের কোনো টেকনিক্যাল প্রবলেম হলে, ফ্যামিলি প্রবলেম, ডিসফাংশনাল ফ্যামিলি, বাপ মা ঝগড়া করে, ছেলে মেয়েরা লেখাপড়া করে না, বাপ মা ড্রাগ করে চলে গেছে জেলে, বাপও জেলে মাও জেলে, তো ছেলে মেয়েরা পালবে কে? এইদিকে ফ্যামিলি ওয়ার্কাররা চেক করে, এই সমস্ত ফ্যামিলি কীভাবে চেক করা, কীভাবে হেল্প করা। তো ওদেরকে আইনা ACS বলে একটা কথা আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ চিলড্রেন সার্ভিসেস, ACS, তাদেরকে ইনফর্ম করতে হবে। এই যে টিচার অথবা প্রিন্সিপাল অথবা স্টুডেন্ট প্রিন্সিপাল, এনি অ্যাডাল্ট ইন দ্য বিল্ডিং হ্যাজ দ্য অথরিটি টু কল ACS এনি টাইম। যদি সে দেখে এই ছেলেটাকে ভালো করে টেক কেয়ার করতেছে না, ওই যে ছেঁড়া কাপড় পরে আসে, ঠিকমতো খায় না, একদম অসুস্থ, সকালবেলা প্রতিদিন না খাই আসে, এটি খবর নিবে সে। হ্যাঁ, ডেস্ক কাজ ঠিক আছে কিনা, তার চেহারাটা ঠিক আছে কিনা, চুল কাটা কিনা, নখ কাটা কিনা, এটি বোঝা যায় তো। হ্যাঁ, রিপোর্ট করবে যে হি ইজ ইল ক্ল্যাড, ইল ফেড, মানে ভালো খাওয়া হয় না, এটা সে এটা করবে ACS কে ডাইরেক্ট। এনিবডি, প্রিন্সিপাল কেন না প্রিন্সিপাল কেন, এনি টিচার কেন। আর প্রিন্সিপাল দেখলে তো টিচারকে ধরবে, আমি দেখলাম কেন, আমি দেখলাম তুমি দেখো না কেন, ও টিচার রিপোর্ট করবে যে সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ, সোশ্যাল ওয়ার্কার করবে না, সে স্ট্রেট ওয়ে হটলাইন ACS এর কথা লিঙ্ক করবে। তখন ACS থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আসা ওই তার বাড়িতে যাবে, তাকে ইন্টারভিউ নিবে, সব কিছু করবে। এতে কোনো যে রিপোর্ট করলো তার কোনো এফেক্ট নাই, হি হ্যাজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ। তার দেখবে যে সেটার মূলে যাবে, এটা একটা হেল্প করতেছে। সে একটা ছেলেকে জীবন বাঁচানোর জন্য, তার লাইফটাকে সেটেলমেন্ট করে স্টেবল করার জন্য চেষ্টা করতেছে। ইট ইজ নট ইজ ফর। আর কি পোস্ট বললেন? এটা বললো ফ্যামিলি ওয়ার্কার। হ্যাঁ, ফ্যামিলি ওয়ার্কার হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, হলো কেস ডিল করে, কেস বাই কেস, বিভিন্ন কেসের জন্য একজন, ধরেন 10টা কেস আছে, ডিসিপ্লিন কেস, এডিসি সোশ্যাল ওয়ার্কার দেখে। আর ফ্যামিলি ওয়ার্কার কাজ হচ্ছে, একটা ছেলে বা একটা মেয়ে বহুদিন স্কুলে আসে না, কোনো যোগাযোগ নাই, কোনো স্কুলও যায় না, সে অ্যাবসেন্ট বা আনঅথরাইজড, লেট ইজ ওকে, কিন্তু অ্যাবসেন্ট কন্টিনিউয়াস লেট হতো, স্কুল ক্লাসরুম টিচারই বলবে তুমি লেট কোনো কি আসো বিষয় খবর, টিচারই ব্যবস্থা নিবে এবং তিনি জানাবে সোশ্যাল ওয়ার্কারকে। ইউ উইল ইনভেস্টিগেট। লেটটা কতদিন পর্যন্ত করা যায়, মাসে কয়টা লেট? এমন কোনো লিমিটেড নাই, বাট ইফ ইউ আর লেট ফর 18 days ইন অ্যান ইয়ার, একটা সেমিস্টারে, একটা পুরো সেমিস্টার মিনস পুরো স্কুল ইয়ারে, 2018 সেপ্টেম্বর টু
to 2019 June 26. If you are 18 days absent, 18 yeah, you cannot be promoted to the next class. 18 দিন যদি অ্যাবসেন্ট না absent লেটটাকে করা লেটটা তো কিছু বা 2 দিন লেট থাকলে কি অ্যাবসেন্ট হয় এরকম কোনো এরকম কিছু নাই এটা তো জব, এটা জবের বেলায় না, মানে for অ্যাবসেন্ট job if you are 3 days late 1 day will be সেটা, কিন্তু স্কুলে সেটা no, স্কুলে এটা হয় না, তবে এটা রেকর্ড হয় অ্যাবসেন্ট কতদিন পর্যন্ত থাকলে পরে 18 days absent in 180 days স্কুল জানেন তো সারা বছর 180 দিন স্কুল ওয়ার্কিং ডে, out of 365 days 180 days if there is a school, if there is a snowfall, blizzard, snow or rainstorm, school is closed, that will be added. They will তখন সে প্রমোশন পাবে না, that will be added means তখন 180 to 83 days হয়ে যাবে, 180 থাকবে না, ওই দিনটা আবার আমাদেরকে যাইতে বলবে। যদি তার 18 এর মধ্যে 18 days absent he cannot be promoted if he passes all the tests, কিন্তু অবশ্যই আবার এই he will have to repeat the same class, but there is a condition, I as a principal I can consider স্পেশাল ক্ষমতা আছে yeah. সেটা। আচ্ছা, আমরা আর অনেক বিষয় আসলে জানার আছে ওয়াজিদুল্লাহ ভাই আপনার কাছে। তো ওয়াজিদুল্লাহ ভাই, আমরা আরো তো বিষয় আছে যে স্কুলে যে ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো যদি একটু বলেন। হ্যাঁ, ব্রেকফাস্ট লাঞ্চ এখানে রিসেন্টলি আমাদের অনেকগুলো প্রবলেম হয়েছে সারা এখানে তো ম্যাক্সিমাম বাংলাদেশে আমরা হালাল ফুড খাই, বাংলাদেশে পাকিস্তানি মানে মুসলমানরা, মুসলিমস অল ওভার দ্য ওয়ার্ল্ড কামিং হিয়ার, আর কোশার হলো জুইশরা, কিন্তু ওরা কোশার, আই উই ডোন্ট কেয়ার অ্যাবাউট কোশার, বাট আমাদের যে হালাল খাবারটা এটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্ট অফ এডুকেশনকে কমপ্লেন করা হয়েছে, এবং কিছু কিছু স্কুল হাই স্কুল, আমিও আমার স্কুলে আমি অ্যাপ্রুভ করেছি হালাল খাবার, মানে লাঞ্চ এবং লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এভরিথিং। তো লাঞ্চ ব্রেকফাস্টটা কি দেওয়া হয় ব্রেকফাস্ট? ও ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে এই দেশে তো ব্রেকফাস্ট ওই যে ইয়ে আছে কি বলে সিরিয়াল দেয়, মিল্ক দেয়, তারপরে আরও অনেক সময় এটাই মেইন, সিরিয়াল, মিল্ক অ্যান্ড ব্যানানা, দিস ইজ দ্য নর্মাল ব্রেকফাস্ট। আর লাঞ্চে কি দেওয়া হয়? লাঞ্চে দেওয়া হয় একদিন কোনোদিন পিজা দেওয়া হয়, ছেলেরা পিজা লাইক করে, বাচ্চারা দে লাইক পিজা, একদিন পিজা দেওয়া হয়, কোনোদিন আবার চিকেন দেওয়া হয়, চিকেন ফ্রাইড, ওই চিকেন ফ্রাইড চিকেনটা ওরা লাইক করে, তার বাবার অনেক সময় ভেজিটেবল দেওয়া হয়, ওই যে আছে না স্ট্রিং বিন, এটা সুন্দর করে কিন্তু রান্না করে, হালাল এন্ড ভেরি ডেলিশিয়াস, আমি মাঝে মধ্যে খাই। স্কুলেই তৈরি হয়? হ্যাঁ, স্কুলে বানানো হয়। এখানে তো একটা পোস্ট আছে খাদ্য, হ্যাঁ, এটা ক্যাটারিং ডিপার্টমেন্ট, এটা হলো ফুড ক্যাটারিং ডিপার্টমেন্ট, একজন ম্যানেজার আছে। কয়জন থাকে সেখানে? একজন ওইরকম 5-6 জন লোক থাকে। রেগুলার জবের? এটা হ্যাঁ, পার্মানেন্ট জব, ক্যাফেটেরিয়া, দে আর দ্য ফুড ডিপার্টমেন্ট পিপল। তাদের কি স্যালারি কি? তাদের স্যালারি খারাপ না, ভালোই। আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার যারা, তারা কি শিক্ষক নাকি তারাও শিক্ষক? সহকারী, কোনটা? শিক্ষকের সহকারী, কিন্তু তারাও শিক্ষক। তারা কি রেগুলার ক্লাস নিতে পারে? হ্যাঁ, ক্লাস নেবে, তারা কোনো পড়াইতে পারবে না। তাদের কাজ তারা কাজ, টিচার যা বলবে সে শুনবে। টিচার বলবে ঠিক আছে, আমাকে স্মার্ট বোর্ডটা দেয়, একটু অন করো, স্মার্ট বোর্ডটা তুমি ইয়ে করো, এই কালারটা চেঞ্জ করো, বা একটা কাজ করো, তুমি আমার জন্য একটা গিয়ে নিয়ে আসো, নোটবুক নিয়ে আসো আমার অফিস থেকে, ওকে আমার ওই অ্যাটেন্ডেন্সটা আমি ভুলে গেছি আমার মেল বক্সে, এটা নিয়ে আসো। অ্যাবসলিউটলি টিচার্স হেল্পার, কিন্তু তার 20-30 হাজার টাকা বেতন খারাপ না। আবার অনেক বিষয় আসলে জানার আছে, অনেক আমাদের বাঙালিরা বিশেষ করে যারা আছে তারা কিন্তু অনেকে এই বিষয়গুলা সেভাবে জানে না, এই জন্য আপনার মতো এই ধরনের বিষয়গুলো আমরা আরো বেশি, হ্যাঁ, আমাকে বলবেন মাঝে মধ্যে আসে, আমি ডিটেইল জানাবো এই বিষয়গুলো নিয়ে বলবো। তো আমরা শেষ করব যে বিষয়টা নিয়ে, যে স্কুলের যে প্রত্যেক বছর যে ক্লাসটা শুরু হয়, বছরে যখন সেপ্টেম্বর জুনে যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়, রেজাল্ট তখন হয়, রেজাল্টের পরে আবার সেপ্টেম্বর থেকে শুরু হয়, এই সময়টা আপনাদের কি কাজটা যারা শিক্ষকরা থাকেন? আমরা তো শিক্ষকদেরকে ওই জুলাই আগস্ট খালি ভ্যাকেশন সবার জন্য, শিক্ষক অ্যাডমিনিস্ট্রেটর সবাই, কিন্তু আমরা যাই না ভ্যাকেশনে। কিন্তু আমি প্রত্যেক বছর যাই, কারণ কি আমার আব্বা তো নাই, আমার আম্মা অসুস্থ, আম্মা বুড়ো মানুষ, এই জন্য আমি যাই অবশ্যই। আর আপনারা, আচ্ছা ওয়াজিদুল্লাহ ভাই, আমরা বাংলাদেশে একটা বিষয় দেখেছি যে আপনারা হয়তো পেপারে দেখেছেন, মিডিয়া দেখেছেন, যে স্কুল সময়ে স্টুডেন্টরা বাইরে, শিক্ষক ক্লাসে নাই, এখানে শিক্ষক এই বিষয়গুলো ম্যানেজমেন্টটা কিভাবে? এই দেশে এরকম হবে না কোনোদিনও, কারণ এই দেশে কোনো ছেলে মেয়ে স্কুল শিক্ষক নাই বাইরে ঘুরতেছে এরকম হবে না, কারণ কি উই মেক শিওর দ্যাট যদি কোনো টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাবসেন্ট থাকে তার রিপ্লেসমেন্ট সাথে সাথে করা হয়। ওই সাবস্টিটিউট টিচার আছে না, আমরা সিস্টেমে আছে যে যদি আমার কোনো টিচার, আমাদের 80 জন শিক্ষক যদি টাইমলি 7:30টার মধ্যে স্কুলে না আসে, আমাদেরকে জানাবে, আমাকে অথবা আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে টেলিফোন করে জানাবে 6:30টার মধ্যে, এরপরে জানালে তার লেটার, তার লেটার যাবে তার ফাইলে, ইউ ডিড নট ইনফর্ম আস, তখন সে, হ্যাঁ
ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তার বিরুদ্ধে। বলার সাথে সাথে আমরা ডিপার্টমেন্ট অফ এডুকেশন জানাবো, তখন তারা অটোমেটিক সিস্টেমে সাবস্টিটিউট টিচার কল করবে ওই টিচারের বিরুদ্ধে। আর স্কুলে ঢোকার সময় বেরোনোর সময় এখানে কিভাবে আপনাদের এই মেক শিওর করা যে আপনি টাইমলি স্কুলে গেছেন, কয়টার মধ্যে? there is a machine in front of all high schools. Elementary স্কুলে নাই, কিন্তু হাই স্কুলে there is a machine. Everything is checked. আইডি পাস, হ্যাঁ, they swipe their part idea, swipe and scan their part. কয়টা আপনার ক্লাস কয়টা? আমাদের 8:20 শুরু আর 2:40 স্কুলে যেতে হয় কয়টা? আমরা তো 7টায় চলে যাই, আমি 6টায় চলে যাই, আমি চলে যাই, গাড়ি করতে হবে আসলে অনেক দেরি। হ্যাঁ, আমার স্কুল করতে হয়। সাধারণ শিক্ষকরা কখন? সাধারণ শিক্ষকরা 1 ঘন্টা আগে আসে, কারণ তাদের ক্লাস স্কুলে যেতে 1 ঘন্টা আগে, সবাই আসে না। আর যাওয়ার ছুটি হওয়ার কি সাথে সাথে যেতে পারে? সাথে যাইতে পারে, কিন্তু যাইতে পারে না, কারণ কি তার পরের দিনের লেসনটা রেডি করতে হবে। আর স্টুডেন্ট বাইরে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ থাকে তাহলে তার বাড়িতে সাবস্টিটিউট টিচার যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানে তার বাড়িতে ওই যে একদিন দুদিনে করা হবে না, যদি মোর দেন 3 days ওয়ান স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট, তাকে কল করা হবে, তার যোগাযোগ করা হবে তার প্যারেন্টের সাথে। অনেক সময় এই দেশে প্যারেন্টস অনেক সময় কেয়ারলেস, তারা কারেক্ট নাম্বারও দেয় না, তারা বদার হইতে চায় না, দে ডোন্ট ওয়ান্ট টু বি বদার। এই সিচুয়েশন আমরা ওই যে ফ্যামিলি ওয়ার্কার তাকে আমি পাঠাবো, অন্য জায়গায় নিয়ে আসা হয়, তখন এসএস এর মাধ্যমে অ্যাকশন না হয়, তখন প্যারেন্টস থেকে তাকে নিয়ে আসা হয়। তখন এই অবস্থা না, এটা নেগলিজেন্স টু এডুকেশন, নেগলিজেন্স টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, দেন এসিএস উইল রিমুভ দ্যাট চাইল্ড ফ্রম দ্য ফ্যামিলি, বিকজ ইউ ডু নট টেক কেয়ার অফ দ্য চাইল্ড। তাকে নিয়ে দিবে, ফস্টার কেয়ার দিবে, অ্যাডাপ্ট করা হবে কাউকে। তখন সে স্কুলে থাকবে না, অন্য কোনো স্কুলে যেতে পারে। তখন অ্যাডাপ্টেড ফাদার অথবা ফাস্টার প্যারেন্ট উইল ডিসাইড হোয়ার দে উইল গো। তখন বায়োলজিক্যাল এবং কোর্ট উইল ডিসাইড হোয়ার দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস দে হ্যাভ দ্য রাইটস অর নো। It will be decided by the court. If the biological parents still have the authority, biological parents will decide where they will go. But if the court decide the biological parents are ill-disciplined, they don't take care of the children, they have no right to take the child to their custody, and they will be under the custody of the foster parents or adopted parents. They will decide where they will go. So biological parents has no right at that time. ওইটা কি যখন সে কত বছরের জন্য এরকম কোনো বিষয় থাকে যে এটা আমার কোনো লিমিট নাই, ডিপেন্ডস অন হাউ লং, মেবি হোল লাইফ, এবং ইট ডিপেন্ডস অন ইন দ্য মিন টাইম, মেবি সিচুয়েশনের উপরে ইট ডিপেন্ডস অন দ্য এভরিথিং স্পেশাল পার্টিকুলার সিচুয়েশন টু সিচুয়েশন, কেস বাই কেস। আমরা একবারে শেষ পর্যায়ে যে বিষয়টা, যে আপনারা যে শিক্ষকদের বছর শেষে প্রত্যেক বছর কি এডুকেশনের উপরে কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং অথবা লাইসেন্স? প্রত্যেক মাসে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাটর্নি এট ল, আর্কিটেক্টস অল হ্যাভ টু আপ টু ডেট দেয়ার লাইসেন্স, রাইট? সেম ওয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, আমার প্রিন্সিপালের লাইসেন্স রিনিউ করতে হবে প্রত্যেক বছরে। হ্যাঁ, প্রত্যেক বছর রিনিউ করতে, মানে আই শুড নো সামথিং। একটা টেস্টের মতো, টেস্ট না, এটা কি হবে, একটা প্রজেক্ট হবে, একটা প্রেজেন্টেশন হবে, আই হ্যাভ টু প্রেজেন্ট সামথিং। My boss will give a topic that you will present that on that day. Means then he will see, oh, he's up to the standard. Same way we'll check our teachers also. That is called PD, professional development. Teachersরা প্রত্যেক সপ্তাহে মানডে এন্ড টিউসডে আরেকটার জায়গা 2:20 স্কুল finish at 2:40, but they will stay 1 hour more for that PD, professional development. This is how they must stay. Every Monday and Tuesday 1 hour extra. That is how they are making their license, their quality, their standard up to date as per their license specification. Continue করতে পারবে? No way. Because at that moment আমরা থাকি, অ্যাডমিনিস্ট্রেটররা থাকে, টিচাররা থাকে, ওখানে অনেক ডেস লেকচার হয়, টিচারদের প্রশ্ন করে, আমি প্রশ্ন করি, ইয়েস হোয়াট ইজ, আমি দেখি কে কোন টিচার কিরকম বলতে পারে। আমার একটা এইটা আই হ্যাভ টু গিভ দ্য অবজারভেশন রিপোর্ট, একটা এসিআর থাকে, এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট আমাকে লিখতে হবে about everything, so many things you never know. There are about মানে প্রিন্সিপালকে সেটা লিখতে, 40 items, 40 things, তারা মানে পুরো স্কুলের যারা টিচাররা, সমস্ত স্টাফদের, টিচারদের ক্লাসরুম এক্সপেরিয়েন্স, ক্যাফেটেরিয়া এক্সপেরিয়েন্স, সোশ্যাল ওয়ার্কারদের কেস এক্সপেরিয়েন্স, একটা বার্ষিক এটা ইন দেয়ার লাইন। ওয়াজিল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা অন্য দিন অন্য বিষয় বলবো, আর শিক্ষা বিষয় অনেক কিছু জানার আছে। আপনাকে আমাদের সমাজের জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।